হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে বিখ্যাত ঔপন্যাসিক ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পের চরিত্রগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। অসহযোগী গল্পের চরিত্রগুলো আলোচনা করার পূর্বে আমরা দেখে নেব যে এই গল্পে চরিত্রগুলো কারা, প্রধান কেন্দ্রীয় চরিত্র কোনগুলো। আমাদের এই গল্পের একেবারে কেন্দ্রে অবস্থান করছে রমেন। রমেন হচ্ছে ধনেশগঞ্জের মস্ত আড়তদার হর্ষনাথের একমাত্র পুত্র। সে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, কারণ এই রমেনকে নিয়েই আমরা দেখেছি গল্প আবর্তিত হয়েছে এবং একটা পরিণতিতে পৌঁছেছে। এবং এই গল্পের প্রধান এবং দ্বিতীয় প্রধান চরিত্র বলা যায়, কারণ রমেনই হচ্ছে কেন্দ্রে এবং প্রধান চরিত্র। এছাড়া দ্বিতীয় প্রধান চরিত্র রমেনের বাবা হর্ষনাথ, ধনেশগঞ্জের মস্ত আড়তদার যে। এবং এই গল্পের আর এক উল্লেখযোগ্য চরিত্র যাকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতেই পারবো না, সে হচ্ছে সূর্যপদ, যে ধনেশগঞ্জের এই আড়তদার হর্ষনাথের পিস্তিত ভগ্নিপতি। তার কথা তোমরা গল্পে পড়েছো, যার কাছে রমেন মানুষ হয়ে ফিরেছে। যাই হোক, এছাড়া আমরা অন্যান্য যে চরিত্রগুলো পেয়েছি, রমেনের মা কিংবা আড়তের যে সামান্য কর্মচারীদের কথা, সামান্য পেয়েছি অনাথ বাবুর কথা। এই যে চরিত্রগুলো, সেগুলো পার্শ্ব চরিত্র গল্পের প্রয়োজনে আনা হয়েছে, কিন্তু সেগুলো কখনোই প্রধান বা কেন্দ্রীয় চরিত্র হিসাবে বর্ণনীয় নয়। যাই হোক, আমাদের আজকের আলোচ্য চরিত্র হচ্ছে তাহলে রমেন, হর্ষনাথ এবং সূর্যপদ। এই তিন চরিত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র আমরা কাকে পেয়েছি? রমেনকে। এই রমেনকে আমি প্রথমেই বলেছি আমাদের অসহযোগী গল্পের মস্ত আড়তদার ধনেশগঞ্জের হর্ষনাথের একমাত্র পুত্র হচ্ছে রমেন। এই রমেনকে আমরা গল্পের প্রথমেই কিভাবে প্রত্যক্ষ করেছি না, সে হচ্ছে দামাল ছেলে। তার দামাল বা দস্যিপনায় এতটাই উত্তপ্ত তার পিতা যে তাকে তার পিস্তুত ভগ্নিপতির কাছে কলকাতায় পাঠিয়ে দিতে হয়েছে। কারণ রমেন কি করেছে না, ম্যাজিস্ট্রেটের ছেলেকে মেরে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দিয়েছে। এছাড়াও লেখক আমাদের জানিয়েছেন যে এই ছেলের দস্যি এতটাই সে দুরন্ত ছিল, এতটাই সে দামাল ছিল যে তার এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে তার বিভিন্ন কার্যকারণে হর্ষনাথকে 2-3 বার কোর্টে পর্যন্ত দৌড়তে হয়েছে। কাজে আমরা বুঝতে পারছি রমেনের রক্তের মধ্যে তার শৈশব থেকেই কিন্তু একটা দামাল চরিত্র সে গড়ে তুলেছিল, এবং সেই চরিত্র পরিণতি পেয়েছে, সেই দামাল বা দস্যি যে বিষয়টা তার ভেতরকার, সেটার পরিণতি পেয়েছে কোথায় না, কলকাতায় সূর্যপদর হাতে। যাই হোক, এই রমেন যখন সূর্যপদর কাছে গেছে এবং 1 বছর পর বাড়ি ফিরে এসেছে, সম্পূর্ণ মনুষ্যত্বের দীক্ষা নিয়ে এসেছে সে তার পিসেমশাই সূর্যপদর কাছ থেকে। আর হর্ষনাথ, পিতা হর্ষনাথ, তার মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করেছে। সেই পরিবর্তন কোথায় দেখতে পেয়েছে? চেহারায়, তার কথাবার্তায়, তার পোশাকে। কারণ আগে তার পোশাক বা তার জামা কাপড় সমস্ত কিছু ময়লা থাকতো, ছিঁড়ে যেত, এরকম ভাবে থাকতো, চুল উস্কো খুস্কো থাকতো। কিন্তু এখন চুল পরিপাটি করে আছড়ানো, পরিষ্কার জামা কাপড় পরা, কথাবার্তাও খুব সংযত, এবং সে এখন আর পাড়ায় পাড়ায় ঘুরে দস্যুবৃত্তি করে বেড়ায় না। এই সমস্ত পরিবর্তন হর্ষনাথকে খুব আকৃষ্ট করেছিল। সে মনে মনে বুঝেই গিয়েছিল যে রমেন পরিবর্তিত হয়ে একটা চরিত্র হিসেবে ফিরে এসেছে। কিন্তু রমেনের চরিত্রে কি সত্যি পরিবর্তন এসেছিল? না, রমেনের কিন্তু চরিত্রে পরিবর্তন যাকে বলে সেটা আসেনি। রমেন একটু নিজেকে পরিণত করেছিল। তার ভেতরকার যে দামাল, একটা দামাল বৃত্তি, সেটাকে সে পরিণত রূপ নিয়ে এসেছিল। রূপ পেয়েছিল কোথায় না, সূর্যপদর হাতে। রমেন যখন ফিরে এসেছে আবার ধনেশগঞ্জে, সে তখন তার বাবার মুখোমুখি দাঁড়িয়েছে। তার বাবা সেই মুনাফালোভী একজন আড়তদার, যে কিনা গরিব মানুষের মুখের খাবার ছিনিয়ে শুধুমাত্র নিজের আয় বৃদ্ধির জন্যই নিজের ব্যবসাকে কাজে লাগায়। সে প্রতিবাদী হয়েছে, প্রতিবাদে মুখর হয়ে উঠেছে রমেন।
কিন্তু তাকে আমরা সংযত হয়ে কথাবার্তা বলতে দেখেছি তার বাবার সাথে। সে কিন্তু প্রথমেই কোনো এমন কিছু ঘটনা ঘটায়নি যাতে করে তার বাবার মান সম্মানে আঘাত লাগে বা কিছু। আমরা রমেনকে দেখেছি সে দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই ক্ষুধার্ত মানুষগুলোর মনের কথা সে বুঝতে পেরেছে এবং সেই কারণে নিজের বাড়ির উঠোনে এক সারিতে তাদের খাবার ব্যবস্থা করেছে এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে 7 দিন ধরে খাওয়াবে। নিজের বাড়ির ভাড়ারের সমস্ত খাদ্য সামগ্রী সমস্ত উপকরণ দিয়ে সে সেই খাবারের ব্যবস্থা করেছে। কাজে রমেনের মধ্যে একটা চারিত্রিক দৃঢ়তা আমরা লক্ষ্য করি। সে কিন্তু তার পিতাকে ভয় পায়নি, সে সাহসিকতার সাথে এই কাজটা করেছে এবং তার মনুষ্যত্ব বোধকেও আমরা শত সহস্রবার শ্রদ্ধা জানাই। এই রমেন এরপরে কি ঘটিয়েছে এক মস্ত কাণ্ড। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছে যে বাবা, মানুষ খেতে পাচ্ছে না, দেশের মানুষ যখন খেতে পাচ্ছে না তখন এত চাল আমাদের গুদামে বন্দি হয়ে আছে, সেই চালকে তুমি 1 টাকা লাভ রেখে বিক্রি করে দাও, ছেড়ে দাও, মানুষগুলোর মুখে তাহলে অন্ন জোগাবে। কিন্তু হর্ষনাথ সে তো লোভী, সে তো স্বার্থপর, সে তো মুনাফা লোভী, এই ভারতবর্ষের এমনই একটা প্রতিনিধি চরিত্র, সে কাজ করতে পারেনি। কিন্তু এই বাবার এই আচরণে রমেন কিন্তু পিছপা হয়নি। সে তার বন্ধু বান্ধব নিয়ে কি করেছে না, আড়ত লুণ্ঠন করেছে এবং আড়তের সমস্ত চাল ডাল তেল সমস্ত কিছু সে বিলি ব্যবস্থা করে দিয়েছে। কাদের মধ্যে না, 7 গায়ের মানুষের মধ্যে, দরিদ্র মানুষের মধ্যে, হতদরিদ্র মানুষের মধ্যে, যারা দিনের পর দিন না খেয়ে বসে আছে, যারা একটু সামান্য খাবারের জন্য হাহাকার করছে, সেই মানুষগুলোর মধ্যে। এই রমেনের মধ্যে আমরা প্রত্যুৎপন্নমতিত্ব দেখেছি। সে অত্যন্ত বুদ্ধিমান এবং সেই জন্যই সে সুযোগের অপেক্ষা করেছে। যে মুহূর্তে তার বাবা ব্যবসার কাজে অন্যত্র গেছে, সেই সুযোগটাকে, সেই সময়টাকে সে কাজে লাগিয়েছে এবং সে যখন চাল বিলি করেছে তার আগের দিন সে পুলিশের কাছে গিয়ে জানিয়ে এসেছে যে সে চাল বিলি করবে। তার বাবার নাম করে সে বলে এসেছে যে তার বাবা চাল বিলি করবে। কাজে পুলিশের কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। পুলিশ বরঞ্চ সেই দিনের দিন এসে ভিড় সামলে দিয়েছে, রমেনের কাজে সহায়তা করেছে এবং এই যে চাল বিলি করছে সেই কাজটা যাতে সবাই জানতে পারে এই ঘটনাটা, সেই জন্য সে পোস্টার লাগিয়েছে বিভিন্ন জায়গায় এবং সমস্ত মানুষ দলে দলে ছুটে এসেছে তাদের আড়তের কাছে। রমেনের এই কাজ মানে এই কার্যকরী যে ক্ষমতা, সেই ক্ষমতার দিকে দৃষ্টি রেখে, তার চারিত্রিক গঠন, তার চারিত্রিক বলিষ্ঠতার দিকে দৃষ্টি রেখে আমরা এই চরিত্রটাকে সেই তৎকালীন আমাদের পরাধীন ভারতবর্ষের সেই প্রতিনিধি চরিত্র হিসাবে দেখব, যে চরিত্রগুলো আমাদের ভারতবর্ষের সেই দামাল ছেলের রূপ নিয়ে বিদ্রোহী বা বিপ্লব ঘোষণা করেছিল আমাদের সেই পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনে যারা শয়ে শয়ে প্রাণ দিয়েছিল। সেই চরিত্রগুলোরই যেন একটা প্রতিনিধি চরিত্র হয়ে দেখা দিয়েছে রমেন আমাদের এই অসহযোগী গল্পে। এরপর আমরা পেয়েছি আর এক চরিত্রকে, যে না থাকলে রমেন চরিত্রটাকে আমরা ঠিক সঠিকভাবে বুঝতে পারতাম না বা গল্প আরো ভালোভাবে এগিয়ে যেত না। সে হচ্ছে রমেনের বাবা, ধনেশগঞ্জের মস্ত আড়তদার হর্ষনাথ। তাহলে আমরা এবার জেনে নেব হর্ষনাথ চরিত্র সম্পর্কে। প্রথমেই বলেছি হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার। এই চরিত্রটাকে আমরা গল্পের শুরুতেই কিন্তু অনেকটা বুঝে নিয়েছি। কিভাবে বুঝে নিয়েছি? লেখক বললেন, যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে। এই যে বক্তব্য, এ থেকেই বোঝা যায় যে এই হর্ষনাথ কতটা লোভী স্বার্থপর একটা মানুষ। যুদ্ধের বাজারে সে কামিয়ে নিচ্ছে কতভাবে, কত রকম ভাবে, কত মানে চাতুর্যের দ্বারা, কত অসৎ উপায়ে। এই যে একটা বিষয়, এটাই আমাদের এই হর্ষনাথ চরিত্রকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা বুঝতে পারি যে সে মস্ত আড়তদার শুধু নয়, সে এক অসৎ ব্যবসায়ী। আমরা দেখেছি তার ছেলে রমেন যখন ম্যাজিস্ট্রেটের ছেলেকে মেরে রক্তারক্তি করে দিয়েছে, সে মিথ্যার আশ্রয় নিয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে গেছে ম্যাজিস্ট্রেটের বাড়িতে উপঢৌকন নিয়ে, কারণ ম্যাজিস্ট্রেটের স্ত্রীকে খুশি করতে হবে। সেই উপহারের বোঝা নামিয়েছে সে তার সামনে এবং জানিয়েছে যে রমেন কোথাও পালিয়ে গেছে। আসলে রমেনকে সে পরদিনই সূর্যপদর কাছে পাঠিয়ে দেবে ঠিক করে নিয়েছিল এবং মিথ্যের আশ্রয় নিয়ে সে চাটুকার বৃত্তি করে, কারণ নিজের মুনাফা লাভের জন্য। সে তার একমাত্র পুত্রকে শুধুমাত্র নিজের আয়ের সুবিধার জন্য সূর্যপদর কাছে সেই গ্রাম থেকে অনেক দূরে কলকাতায় পাঠিয়ে দিতে কোনো রকম দ্বিধাবোধ করেনি।
আমরা দেখেছি সে কিন্তু অত্যন্ত লোভী। সে যদি লোভী না হতো তাহলে তার পুত্রকে সে সরিয়ে দিত না। সে হয়তো পুত্রের চরিত্র শোধনের চেষ্টা করতো অন্যভাবে। সে বুঝতে পেরেছে তার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে তার পুত্র যদি তার কাছে থাকে। এরপরে আমরা দেখেছি যে রমেন যখন সূর্যপদর কাছ থেকে মনুষ্যত্বের দীক্ষা নিয়ে ফিরে এসেছে এবং অসহায় দরিদ্র মানুষগুলোকে নিজের বাড়ির উঠোনে খাওয়াতে বসেছে, তখন তার মাথায় আগুন জ্বলে গেছে। কারা মাথায় আগুন জ্বলে গেছে? না, হর্ষনাথের মাথায় আগুন জ্বলে গেছে। সে ছুটে এসে স্ত্রীর কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করেছে এবং রমেন যখন জানিয়েছে যে সে 7 দিন ধরে মানুষগুলোকে খাবার প্রতিশ্রুতি দিয়েছিল খাওয়ানোর, তখন কিন্তু সে প্রতিবাদ করেছে। সে কখনোই সেই কর্মকাণ্ডে তাকে সাথ দেয়নি, কারণ সে এতটাই স্বার্থপর এবং লোভী মানুষ। দেশের গরিব মানুষের জন্য কোনো রকম সমবেদনা তার মধ্যে আমরা প্রত্যক্ষ করিনি। রমেন যখন তাকে জানিয়েছে যে তোমার সব চাল আমি বিলিয়ে দেব, তোমায় মানুষ খুন করতে দেব না, তখন সে সচেতনতা অবলম্বন করেছে। কি ধরনের সচেতনতা অবলম্বন করেছে? সে যখন ব্যবসার কাজে অন্যত্র গেছে, সে থানায় গিয়ে তার অনাথ বাবু অর্থাৎ রমেনের মতোই একজন স্বদেশপ্রেমী দরিদ্রপ্রেমী মানুষের বিরুদ্ধে নালিশ করে এসেছে। তার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে এসেছে, অনেক অভিযোগ করে এসেছে এবং নিজের আড়তের কর্মচারীদের গিয়ে জানিয়ে এসেছে যে রমেন যদি এসে সেরকম কিছু করে তাহলে তাকে যেন শাসন করে দেওয়া হয়। আবার এই যে অত্যন্ত লোভী মানুষ, তার সম্পত্তি গুছিয়ে নেওয়ার একটা প্রয়াস তার মধ্যে আমরা দেখতে পাই, সেই মানুষের মধ্যেও কিন্তু আমরা ভীরুতা লক্ষ্য করেছি। কারণ এই ধরনের লোভী মানুষগুলো কিন্তু সচরাচর সাহসী হয় না, তারা ভীরুই হয়। এবং সেই কারণেই যখন রমেন রুখে দাঁড়িয়েছে তার বাবার বিরুদ্ধে, তার সেই সৎ দৃষ্টির দিকে তাকিয়ে হর্ষনাথ কিন্তু ভয় পেয়ে গেছে। সে রমেনকে বিশেষভাবে বেশি কথা বলতে পারেনি। রমেন যখন খেতে বসে খাবার খুঁটে ফেলে দিয়েছে, খেতে পারেনি, আসলে সে খেতে পারেনি সেই দরিদ্র মানুষগুলো না খেতে পেয়ে মরছে সেই কথা ভেবে। আর তাদের গুদামে কত চাল ডাল নষ্ট হচ্ছে না, তার বাবা জমিয়ে রেখেছে আকালের বাজারে, যুদ্ধের বাজারে সঠিক সময়ে অনেক দামে বিক্রি করবে বলে। এই বিষয়টা সে মেনে নিতে পারেনি। কিন্তু সে তার ছেলে রমেনকে, হর্ষনাথ, এমন কিছু বলতেও পারিনি, এমন ভাবে শাসন করতে পারিনি যাতে করে রমেন তার বিরুদ্ধে গিয়ে কোনো রকম কাজ না করে। আসলে রমেনকে সে ভয় পেয়েছে, প্রতিবাদের ভাষাকে সে ভয় পেয়েছে। হর্ষনাথের মতো চরিত্রগুলো অত্যন্ত ভীরু বলেই এই রমেনের কাছে তারা হেরে যায়। এবং আমরা দেখেছি যখন রমেন শেষ পর্যন্ত সমস্ত চাল ডাল বিলিয়ে দিয়েছে, তার আড়ত শূন্য করে দিয়েছে, তখন ফিরে এসে সে কিন্তু কিছু করতে পারেনি। সে হতভম্ব হয়ে বসে পড়েছে। সে বুঝতে পেরেছে তার দিন শেষ হয়ে গেছে, তার আর কিছু করার নেই। আসলে এই যে চরিত্রটা, হর্ষনাথের চরিত্রটা, সেই চরিত্রটা আমাদের তৎকালীন যুদ্ধের বাজারের বা তৎকালীন পরাধীনতার সময়ের একটা অসৎ লোভী মুনাফা লোভী এক স্বার্থপর মানুষের প্রতিনিধি স্থানীয় চরিত্র, যে চরিত্রগুলোকে আমরা বারে বারে বিভিন্ন সাহিত্যিকের বিভিন্ন সাহিত্যে প্রত্যক্ষ করেছি। যাই হোক, এরপরে আমরা আর এক চরিত্রকে পেয়েছি যে চরিত্র অবশ্যই খুব উল্লেখযোগ্য। যদিও চরিত্রটাকে আমরা খুব সামান্য পেয়েছি, তবুও আমরা সেই চরিত্রকে ভুলতে পারি না। সে হচ্ছে গল্পের সূর্যপদ, যে হর্ষনাথের পিস্তুত ভগ্নিপতি। তাহলে চলো আমরা এই সূর্যপদ চরিত্রের দিকেও একটু দৃষ্টি নিবদ্ধ করি। আলোচ্য গল্পে আমরা সূর্যপদ চরিত্রকে খুব সামান্য সময়ের জন্য পেয়েছি, কিন্তু এই যে বলে না বিন্দুতে সিন্ধু দর্শন, ঠিক সেই কারণেই সূর্যপদের সামান্য চরিত্রের মধ্যে দিয়ে পাঠক কিন্তু চরিত্রটাকে বুঝে নিতে কোনো রকম ভাবে কোনো অসুবিধায় পড়ে না। আমরা চরিত্রটাকে খুব সহজেই বুঝতে পেরেছি। সূর্যপদকে আমরা দেখেছি যখন হর্ষনাথ তার পুত্রকে নিয়ে সূর্যপদর কাছে গেছে, সে কিন্তু হাসি মুখে রাজি হয়ে গেছে রমেনকে মানুষ করে দেওয়ার কাজটি নিতে। আসলে জহুরি জহর চেনে, সে বুঝতে পেরেছিল যে এই ছেলের মধ্যে বারুদ লুকিয়ে আছে এবং তার কাজ হবে ওই বারুদে অগ্নি সংযোগ করা। অর্থাৎ সূর্যপদ যথেষ্ট বিচক্ষণ ছিল বলে সে রমেনকে তৈরি করে দেওয়ার কাজে, মানুষ করে গড়ে তোলবার কাজে নিজেকে নিয়োজিত করতে চেয়েছে। আমরা দেখেছি যে যখন সূর্যপদর কাছে হর্ষনাথ নিয়ে যাবে তার ছেলেকে, তার আগের রাত্রে তার স্ত্রীর সাথে যে কথোপকথন লেখক আমাদের উপহার দিয়েছেন, সেখানে রমেনের মা ভয় পেয়েছে যে
শুনেছেন সূর্যপদ নাকি স্বদেশী তদেশী করেন। আসলে তৎকালীন সময়ে সাধারণ মানুষের মধ্যে স্বদেশীদের প্রতি একটা স্বচ্ছ ধারণা ছিল না। তারা ভাবতো স্বদেশীরা বোধহয় ডাকাত, কারণ স্বদেশীরা যে লুণ্ঠন কাজ চালাতো, ইংরেজদের মানে তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য, তাদের অস্ত্র কেনার জন্য যে অর্থের প্রয়োজন হতো এবং সেই প্রয়োজনে তারা ইংরেজদের ওপর যে লুটতরাজ চালাতো, সেটা সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিল ইংরেজরাই। তাই সাধারণ মানুষ বোধহয় স্বদেশীদের ঠিক ভালোভাবে বুঝতে পারেনি, যে কারণে বহু স্বদেশী বিপদগ্রস্ত হয়ে পড়েছিল এক এক সময়। যাই হোক, আমরা দেখেছি এই সূর্যপদর বিষয়ে হর্ষনাথ বলেছে যে সে কলকাতায় মাস্টারি করে, অতএব স্বদেশী তদেশী কিছু নয়। যদি স্বদেশী করতো তাহলে তো সে জেলে টেলে যেত, কিন্তু সে তো জেলে যায়নি। কাজেই এগুলো রোজগার করবার ফিকির, মাস্টারির পয়সায় তার সংসার চলে না। কিন্তু এই কথাটা যে কতটা মিথ্যে সেটা আমরা একটু পরবর্তীকালে বুঝতে পেরেছি। যখন হর্ষনাথ রমেনকে নিয়ে গেছে এবং তার খরচ বাবদ 50 টাকা তুলে দিতে চেয়েছে সূর্যপদের কাছে, সে কিন্তু তার থেকে 25 টাকা নিয়েছে এবং 25 টাকা সে হর্ষনাথকে ফেরত দিয়েছে। কারণ সে বলেছে যে যে খাদ্যবস্ত্র তার প্রয়োজন সেই খাদ্যবস্ত্রের জন্য বা অন্যান্য কাজের জন্য 25 টাকাই যথেষ্ট। এর পরের মাসেও কিন্তু একইভাবে 25 টাকা সে ফেরত পাঠিয়েছে। এই সূর্যপদ কতটা বিচক্ষণ এবং কতটা বুদ্ধিমান সেটাও আমরা প্রত্যক্ষ করেছি তার কথায়। আমরা দেখেছি সে হর্ষনাথকে দুটো শর্ত দিয়েছে। দুটো শর্ত কেন দিয়েছে? যে রমেনকে মানুষ করবার জন্য দুটো শর্তের প্রয়োজন তার। কি শর্ত? 1 নম্বর শর্ত হিসাবে সে হর্ষনাথকে জানিয়েছে যে 1 বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে ফিরিয়ে নেওয়া যাবে না। এবং 2 নম্বর শর্ত হিসাবে সে কি বলেছে? সে বলেছে যে রমেনের খাই খরচা বা অন্যান্য খরচ বাবদ যে টাকা হর্ষনাথ দেবে সেটা সরাসরি যেন রমেনের হাতে না যায়। অতএব সূর্যপদ বুঝতে পেরেছিল যে তার মুনাফালোভী স্বার্থপর পিতার থেকে রমেনকে দূরে রাখতে হবে এবং সেই প্রাচীন আরণ্যক শিক্ষা জীবনকেই এক্ষেত্রে সূর্যপদ কাজে লাগিয়েছিল। 1 বছর ধরে যেন একটা তপস্যের জীবন কাটিয়েছে রমেন এবং সূর্যপদর মতো একজন ভালো মানুষের কাছে, একজন সৎ শিক্ষকের কাছে সে সৎ হয়ে ওঠার মন্ত্রে দীক্ষিত হয়ে উঠেছে। এক্ষেত্রে আমরা অনায়াসেই সূর্যপদ চরিত্রের সততা, তার মনুষ্যত্ব বোধে জাগ্রত হওয়ার যে একটা মানসিকতা সেটা প্রত্যক্ষ করেছি। সেই সঙ্গে আমরা বুঝতে পেরেছি সূর্যপদ চরিত্রটা সেই সময়কার সেই প্রতিনিধি স্থানীয় চরিত্র, যে চরিত্রগুলো তৎকালীন সময়ে মানে আমাদের পরাধীন ভারতবর্ষে মানুষ গড়ার কাজে লিপ্ত ছিল, বিপ্লবীদের হাতে করে গড়েছিল যে সময়ে মানুষরা, মানে সেই ঋষি মানুষেরা, সেই মানুষদের প্রতিনিধি চরিত্র। এই চরিত্রটাই সূর্যপদর চরিত্রই আমাদের মনে করিয়ে দেয় মাস্টারদা সূর্য সেনকে, আমাদের মনে করিয়ে দেয় সেই বাঘা যতীনকে। এই চরিত্রকে আমরা খুব কাছ থেকে বহুবার কিন্তু দেখেছি বিভিন্ন সাহিত্যিকের বিভিন্ন সাহিত্যের মানে বিভিন্ন গল্পে, বিভিন্ন উপন্যাসে। যাই হোক, এখানে আমরা অসহযোগী গল্পের চরিত্র আলোচনা শেষ করব, কারণ আর কোনো ইম্পর্টেন্ট চরিত্র তোমাদের জন্য নেই। শুধুমাত্র এই 3টে চরিত্রের দিকে তোমরা যদি একটু দৃষ্টি নিবদ্ধ করো তাহলে আমার মনে হয় গল্পটার চরিত্র বিশ্লেষণে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর একটা কথা আমি অবশ্যই বলবো, আমি বারে বারে যেটা বলি, চরিত্র বিশ্লেষণই হোক বা অন্যান্য যে কোনো ধরনের প্রশ্নই হোক, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সুবিধা মতো এবং চরিত্রের সাথে বা তোমাদের সেই প্রশ্নের সাথে উপযুক্ত বেশ কিছু লাইন গল্প থেকে লার্ন করে রাখবে এবং তোমাদের লেখার সময় সেগুলোকে কাজে লাগাবে। আমি আমার বলার সময়ও বেশ কিছু বিষয়কে উল্লেখ করেছি, সেই বিষয়গুলো তোমরা ডাইরেক্ট যদি গল্প থেকে লাইন তুলে দাও তাহলে তোমাদের মার্কস কিন্তু অনেক ভালো হবে। তাহলে চলো, আমার আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।